নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প মুক্তি। মেয়ের উপযুক্ত পাত্র সন্ধান করে করে অনাদিবাবুর স্ত্রী প্রায় পাগল হয়ে উঠেছিলেন। এতদিনে তার অবসান হল। মেয়ে তার সুন্দরী, শিক্ষিতা, গায়িকা, গুণের অন্ত নেই। আর সবচেয়ে বড় গুণ, বড়লোক বাপের একমাত্র সন্তান সে। এমন মেয়েরও কি পাত্রের অভাব হয়? কিন্তু হয়েছিল। মেয়ের না হলেও মায়ের বিচারে বাংলাদেশে পাত্রের বড়ই আকাল লেগেছিল। অবশেষে ভাবনা তার ঘুচল। অবশ্যই এই বিয়েতে সবিতার যে সম্মতি ছিল না, তা তার মুখ দেখলেই বোঝা যেত। কিন্তু ওর কি বুদ্ধি আছে যে হেমলতার মতো একজন বিচক্ষণ মহিলা তার উপর এক তিলক গুরুত্ব আরোপ করবেন? আসলে যেমন বাপের মেয়ে তেমনিই তো হবে। স্বামীর বুদ্ধির ওপর চিরকালই হেমলতা দেবীর দারুণ অবজ্ঞা। অথচ একটা মাত্র সন্তান, সেটাও ঠিক তাঁরই প্রতিমূর্তি। যাক, বাপ মেয়েতে মিলে শেষ পর্যন্ত যে কেলেঙ্কারি না করে ভালোই ভালোই রাজি হলো, এই যথেষ্ট। এখন দুহাত এক করতে পারলেই শান্তি। 4টে না বাজতেই তিনি মেয়েকে তাড়া দিলেন। যা যা, এক্ষুনি প্রস্তুত হয়ে নে গিয়ে। প্রতাপ এসে বসে থাকবে নাকি? সবিতার সমস্ত মুখে একটা দারুণ অনিচ্ছা ও অসন্তোষের চেহারা ফুটে উঠল। কিন্তু মায়ের উপর কথা বলার তার অভ্যাসে নেই। এক মুহূর্ত চুপ করে থেকে সুইচ টেপা কলের মতো সে বই রেখে তোয়ালে নিয়ে ঢুকল এসে বাথরুমে। বাথরুমে সে তো স্বাধীন। দরজা বন্ধ করে চুপ করে বসে রইল দেয়াল ঘেঁষে। এই প্রতাপকে নিয়ে ঠিক কজন হলো? মনে মনে সে হিসেব করল। মনে পড়ল প্রথমবারের কথা। তখন কিন্তু তার ভালোই লেগেছিল। সবে 16 পা দিয়েছে। 22 বছর বয়সের সুন্দর সুবেশ ছিপছিপে যুবক সুধীরকে সে সরল অন্তঃকরণেই ভালোবেসেছিল। ভাবতে এখনো ভালো লাগে। কিন্তু শেষ পর্যন্ত মার পছন্দ হল না। স্পষ্ট মনে আছে, মার শিক্ষামতো প্রত্যাখ্যান করতে গিয়ে তার চোখ জলে ভরে গিয়েছিল। তবু সে মার ইচ্ছার বাইরে পা বাড়াতে পারেনি, জোর করে বলতে পারেনি নিজের কথা। আর তার ঠিক 6 মাস পরেই অবনী পালিত আর নলিনাক্ষ রুদ্র একসঙ্গে। দুজনেই মার চোখে সমান প্রতিযোগী। অবনী পালিতের বাপের টাকার খ্যাতি বহু দূর বিস্তৃত, আর নলিনাক্ষ স্বয়ং ICS। শেষ পর্যন্ত অবশ্যই খসল দুজনেই। কেননা দু নৌকায় পা রাখা আর খাটল না। কিন্তু চিহ্ন রইল অনেক, শরীরে, মনে আর দামি দামি উপহারে। উপহারগুলোই শেষ পর্যন্ত মার সান্ত্বনা হল। এরপর সেই চিরলম্পট পান্না সেন। উফ! সবিতা শিহরিত হয়ে উঠল সে লোকটার কথা ভেবে। মন থেকে মুছে ফেলতে চাইল সেসব কথা। তারপর ঝর্ণা খুলে দাঁড়ালো নিচে। সমস্ত শরীর বেয়ে নামল শান্তির ধারা। টাকা টাকা টাকা। হেমলতা দেবীর আর যথেষ্ট মনে হয় না কিছুতেই তার সুখ নেই, শান্তি নেই, তৃপ্তি নেই। অবশেষে এই প্রতাপ। অনেকবার তিনি বঁড়শিতে মেয়েকে গেঁথে টোপ ফেলেছেন। কিন্তু টোপ যতই শাঁসালো হোক না, ঠোকরেছে সব চুনোপটি। অন্তত তার তাই ধারণা। কিন্তু এই প্রতাপ, কি হিসাব করবে সে কত টাকার মালিক? দুষ্টু লোকের রটায় বটে, ওটা অমানুষ। অমানুষ আবার কি? টাকাই পুরুষ মানুষের মনুষ্যত্ব, টাকাই স্ত্রীলোকের সুখ শান্তি।
হ্যাঁ, বলবার মতো বটে তার জামাই। কে না চেনে প্রতাপ সিংহের বাপ অমর সিংহ আর তার বাপ দীনদয়াল সিংহকে? কি কবে তল পেয়েছে তাদের 3 পুরুষের টাকার? হেমলতার এত দিনের প্রতীক্ষা সত্যিই সফল হল। অনাদিবাবু চোখে চশমা এঁটে ভাবতে বসলেন, এটা ঠিক হলো কিনা, এই বিয়েতে সবিতার সম্মতি আছে কিনা জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, জিজ্ঞাসা তো করাই উচিত। বিয়ে হচ্ছে তার, ইচ্ছে অনিচ্ছে তো তারই, হেমলতার কি? সভায় তিনি একবার চারিদিকে তাকালেন। কে জানে, হেমলতা আবার মনের কথাও শুনে ফেলেন। স্নান করে বেরিয়ে এলো সবিতা। মন তার শান্ত হয়েছে। এতক্ষণ বসে বসে সে চিন্তা করে দেখেছে, সুখ দুঃখ বলে সংসারে কিছুই নাই। সমস্তই মেনে নেওয়া না মেনে নেওয়ার প্রশ্ন। প্রতাপকে তার ভালো বলে মনে হয় না। বেশ তো, নাই বা হলো ভালো, তাতে তার কি এসে যায়? বিয়ের পরে মুঠো মুঠো টাকা সে মাকে এনে দেবে, ব্যাস। সুখ কি, সে কিরকম, আর দুঃখটাই বা কিসের? যত সব মনের বিকার। মৃদু হেসে সে লম্বা চুল মেলে দিয়ে অত্যন্ত প্রশান্ত চিত্তে অনাদিবাবুর ঘরে এসে দাঁড়াতেই হেমলতা ব্যস্ত হয়ে উঠলেন। এখনো তোর হয়নি? কি আশ্চর্য, প্রায় 15 মিনিট ধরে প্রতাপ এসে বসে আছে। সবিতার মন এতক্ষণে চেষ্টাকৃত সংযমের বাঁধ ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু হেমলতার চোখের দিকে তাকিয়ে বাঘের ভয়ে ভীরু হরিণের চকিত গতিতে সে ফিরে এলো প্রস্তুত হতে। প্রতাপ একেবারেই স্বাধীন। মা বাপের বালায়ে তার অনেক দিন আগেই চুকেছিল। এক পিসি বেঁচেছিলেন আপদ হয়ে, তিনিও প্রায় 6 মাস যাবৎ গত হয়েছেন। এটাও হেমলতার একটা আকর্ষণ। তিনি পছন্দ করেন না মেয়ের স্বাধীনতায় অন্য কোনো গুরুজন অন্তরায় থাকেন। বিবাহের যা কিছু সমস্ত প্রতাপকে একাই করতে হবে। সবিতাকে বলে গিয়েছিল কি কি তার জন্য কিনতে হবে তার একটা লিস্ট করে রাখতে। কথাটা হেমলতার অগোচর ছিল, কাজেই গাড়িতে উঠতেই দেখা গেল সবিতা সেটা করেনি। আর প্রতাপের এত তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসবার কারণ ছিল এটা। একটু বিরক্ত হয়ে বলল, তোমার তো দেখছি কিছুই মনে থাকে না। স্মরণশক্তিটা বোধহয় দুর্বল। হেমলতার অসাক্ষাতে সবিতা একটু আধটু স্বাধীন ইচ্ছে কথা বলার চেষ্টা করত। অবশ্যই মায়ের প্রভাব সে সর্বদাই অনুভব করত তার ভীরু মনের মধ্যে, আর তার নির্দেশও সে পালন করত যথাযথভাবে। এবং এসব ক্ষেত্রে মনোরঞ্জনের নির্দেশটাই যে মুখ্য সেটাও সে জানত। তবু মাঝে মাঝে মন তার শক্ত খুঁটি আলগা করবার চেষ্টায় ছটফট করে উঠত। এবার প্রতাপ একটু রসিকতার চেষ্টা করে বলল, তবে তো তোমার একটু চিকিৎসার দরকার দেখছি। বলা যায় না, মনে না রাখাটা যদি শেষে এই অবাগার উপর এসে পড়ে। চকিত চোখে তাকালো সে সবিতার মুখের দিকে। সবিতা রসিকতাটা হয়তো হৃদয়ঙ্গম করতে পারল না, অথবা ইচ্ছে করেই অন্য মনস্কতার ভান করে চুপ করে রইল। প্রতাপ বলল, চুপ করে রইলে যে, কি হয়েছে? সবিতা মুখ ফিরিয়ে বলল, কি আবার হবে? কি জানি, তোমার মনে কথা জানবার সৌভাগ্য তো আমার হয়নি কোনো দিন। অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে এলো সে, চেষ্টা করল হাত ধরবার। সবিতা তক্ষুনি সরে বসে বলল, আচ্ছা প্রতাপ, কটা দিনই বা আর আছে, অত অধীর হওয়া কি ভালো? অত্যন্ত অসহিষ্ণুভাবে প্রতাপ বলল, এ কথার কোনো মানে হয় না সবিতা। এরকম নিয়মমাফিক সাধ্যি থাকাও নেহাত হাস্যকর। কথাটা ঠিক বিদ্রূপের মতো শোনাল। সাধ্যি বলতে সাধারণত যা বোঝায় সত্যিই তো সবিতা তা নয়। এ হাত কি আর
কাউকেই সে ছুঁতে দেয়নি? এই শরীরে কি তার অনেক বিষ লুকিয়ে নেই? নাকি এই প্রণয় ভাষণই সে আর কারোর মুখ থেকে শোনেনি? অনেক অসংযম, অনেক অন্যায়, যা করা সত্যি উচিত নয়, তাও সে অনেকবার করেছে মায়ের প্রচ্ছন্ন অভিপ্রায়। তবে প্রতাপের বেলাতেই কেন এই হাস্যকর বিতৃষ্ণা? ভাবতে গেলে একমাত্র প্রতাপেরই এই সব প্রাপ্য। সে ফাঁকি দেয়নি, সে লাম্পট্য করেনি। সত্যি তার টাকা আছে, সত্যি মা তাকে নির্বাচন করেছেন, বিয়ে তাদের সত্যিই হবে। কিন্তু তবু তবু কেন ভালো লাগে না? কেন আর ভালো লাগে না এই অভিনয়? সহসা হাসি মুখে সে নিজের হাত প্রতাপের হাতের উপর রেখে বলল, নাও, হলো? কি আছে হাতের মধ্যে বলতে পারো? তুমি বোঝো না? না। আশ্চর্য। প্রতাপ একটু চুপ করে থেকে বলল, আমার এক এক সময় মনে হয় কি জানো, মনে হয় তোমার কোনো উত্তাপই নেই। তুমি যেন কলের মানুষ, কে চাবি টিপলো আর অভ্যাসের মতো চলতে লাগলে তুমি। হয়তো সেটাই সত্যি। তবে তবে কি চাও তুমি আমার কাছে? প্রতাপ উত্তেজিত হয়ে তাকালো চোখে চোখে। সবিতার ঠোঁট পর্যন্ত একটা জবাব ঠেলে উঠে আবার বুকের মধ্যে মিলিয়ে গেল। মায়ের দুই চোখ ভেসে উঠল তার চোখে। মনে হলো সে চোখ যেন এক্ষুনি ফেটে যাবে ভৎসনার তারে। ভয়ে সংকোচে সে এতটুকু হয়ে গেল। ভেবে পেল না প্রতাপের মন রাখবার জন্য এরপর তার কি করা উচিত। হু হু করে গাড়ি ছুটল। প্রতাপ আর একটি কথাও বলল না। তারপর নির্দিষ্ট জুয়েলারের দোকানে এসে গাড়ি থামতেই সে লাফিয়ে নেমে দুম করে বন্ধ করে দিল দরজাটা। সঙ্গে সঙ্গে সবিতার বুকের মধ্যে ধক করে উঠল। প্রতাপ কি রাগ করল? 16 থেকে 23 বছর পর্যন্ত কত গেল, কত এলো, সিনেমার ছায়ার মতো। রিলে গাঁথা সব ছবি মনের মধ্যে তার কিলবিল করে ফুটে উঠল। এক একটা সম্পর্ক কত কষ্ট করে সে গড়ে তুলেছে, আর কত সহজে তারা ভেঙেছে। প্রতাপ যদি এখন বিয়ে না করে, তারা আবার ভাঙবে, আবার ভাঙবে। ভাবতেই সবিতার কান্না পেল। না না, সে আর কিচ্ছু চায় না, চায় এর থেকে মুক্তি। আর সে মুক্তির দূত একমাত্র প্রতাপিত। প্রতাপিত তাকে বিয়ে করে মুক্তি দেবে। আর একমাত্র প্রতাপেরই এত টাকা আছে যা তার মায়ের আকাঙ্ক্ষাকেও ছাপিয়ে যায়। ছলছল করে উঠল সবিতার চোখ। বাধা দিল না সে। মোটা মোটা ফোঁটায় গড়িয়ে পড়তে লাগলো দুই গাল বেয়ে। হঠাৎ লজ্জিতভাবে চোখে রুমাল ঘষে হাসবার চেষ্টা করে বলল, হয়ে গেল? প্রতাপ কখন এসে নিঃশব্দে দাঁড়িয়ে আছে গাড়ির দরজা ধরে। একটু পরেই একটা লোক প্রকাণ্ড এক মখমলের কেশ এনে উঠিয়ে দিল গাড়ির মধ্যে। তারপর মাথা নিচু করে প্রতাপকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে রইল গাড়ি না ছাড়া পর্যন্ত। গাড়ি ছাড়তেই সবিতা বলল, প্রতাপ, আমার যেন কেমন স্বভাব, ঝগড়া না করে পারি না। তাই বলে কি তুমি আমার উপর রাগ করবে? না, রাগ কিসের? সবিতা এবার তার সমস্ত শরীর আলায়িত করে, এটি তার অব্যর্থ ভঙ্গি, আবদারের সুরে বলল, কখনো তুমি রাগ করতে পারবে না। সঙ্গে সঙ্গে সে প্রতাপের কাঁধে মাথা ছোঁয়াল। দেখো সবিতা, প্রতাপ গম্ভীরভাবে বলল, মেয়েদের সমস্ত ভঙ্গি আমি চিনি। একমাত্র মেয়ে তো তুমিই নও যাকে প্রতাপ সিংহ আজই প্রত্যক্ষ করল। 13 থেকে 33, এই 20 বছর যাবৎ তোমাকে বলাই ভালো।
কি যে আমি করেছি আর কি যে করিনি তার হিসাব দিতে গেলে একেবারে মহাকাব্য হয়ে দাঁড়াবে। স্ত্রীলোক আমি খুব ভালো করেই চিনি। লজ্জায় অপমানে সবিতার সমস্ত শরীরে আগুনের স্রোত বয়ে গেল। তীক্ষ্ণ স্বরে বলল, এসব তাহলে গোপন করেছিলে? প্রতাপ হাসল। দেখো, গোপনতা আমার স্বভাবে নেই। আকারে প্রকারে তোমার মাকে আমি সমস্ত কথাই জানাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি অত্যন্ত উদার মতের স্ত্রীলোক, পুরুষের নৈতিকতা সম্বন্ধে। সবিতা বাইরের দিকে তাকিয়ে রইল। তাই বলছি, প্রতাপ আগের কথা জেদ টেনে বলল, আমার মনে হয় আমার সঙ্গে বিবাহ ব্যাপারে তোমার নিজের ব্যক্তিগত কোনো মতামত তুমি খাটাচ্ছ না। অত্যন্ত শান্তভাবে সবিতা মুখ ফিরিয়ে বলল, এতখানি অগ্রসর হবার আগেই সুবুদ্ধিটা কাজে লাগালে কি ভালো হতো না? অগ্রসর কি? কোনো অন্যায় ব্যবহার আমি তোমার সঙ্গে আজ পর্যন্ত তো করিনি। তা আমি তোমার সঙ্গে করতে পারি না। একটু থেমে বলল, শোনো সবিতা। বলতে বলতে প্রতাপের গলার স্বর হঠাৎ অদ্ভুত বদলে এলো। আমি এখন শান্তি চাই, আর সে শান্তি আমার তোমার মধ্যে। আমার ভালো নেই, মন্দও নেই, একমাত্র তুমি যদি। গাড়িটা খচ করে থেমে গেল। সঙ্গে সঙ্গে প্রতাপ যেন সম্বিত ফিরে পেল। নিজের দুর্বলতা যে কখন কোন পথে আত্মপ্রকাশ করল এ কথা ভেবে তার দস্তুর মতো লজ্জা করতে লাগল। এ তো তার উদ্দেশ্য ছিল না। সিগারেট ধরিয়ে হাসি মুখে বলল, রামু রামু, কি সব বাজে কথা এতক্ষণ কাটল? কি নামছে না যেন? ও, গয়নার দোকানে নিয়ে যায়নি বলে বুঝি অভিমান হয়েছে? না না, এসো লক্ষ্মীটি, শাড়ি কেনা কি পুরুষের কর্ম? সবিতার ইচ্ছে করল না বদানুবাদ করতে। নিঃশব্দে নেমে এলো গাড়ি থেকে। তারপর সবিতার ইচ্ছায় অনিচ্ছায় পছন্দে অপছন্দ মিলিয়ে এত শাড়ি প্রতাপ কিনল যে তার উদ্যমতায় দোকানিরা পর্যন্ত স্তম্ভিত হয়ে গেল। গাড়িতে উঠে প্রতাপ প্রফুল্ল মুখে বলল, তুমি নিশ্চয়ই ভাবলে যে টাকার দম্ভ দেখাচ্ছি, কিন্তু না, সত্যিই তা নয়। এই নিয়ে আরও অনেকবার আমার শাড়ি কেনবার দরকার হয়েছে, কিন্তু নিজের স্ত্রীর জন্য তো কখনো কিনিনি। এই কেনাতে যে এত আনন্দ লুকিয়েছিল তা কি আমি জানতুম? সবিতা কথা বলল না। প্রতাপ আবারও বলল, স্পষ্ট বুঝতে পারছি তোমার ভালো লাগছে না এসব। তুমি মনের সঙ্গে মিলিয়ে নিতে পারছ না, কিন্তু কি করতে পারি তাও তো ভেবে পাই না। নিজের সুখ যাতে হয় তা আমি এই জীবনে ছাড়িনি। অন্যের সুখ দুঃখ ক্ষয় ক্ষতি কিছুই আমাকে বিচলিত করে না। কি করব বলো, এই আমার স্বভাব। আমি মানুষটাই এমন স্বার্থপর। একটু থেমে, তবে আজকে ঠিক এই মুহূর্তে আমার মনের অবস্থা এমন হয়েছে যাতে মনে হচ্ছে কারোর জন্য কিছু করতে পারলে যেন ধন্য হয়ে যাই। যদি তুমি ইচ্ছে করো তাহলে এক্ষুনি এই মুহূর্তে তুমি আমাকে মুক্তি দিতে পারো। আমার মনে হচ্ছে এই বিবাহ একান্তই তোমার মায়ের ইচ্ছায়। প্রতাপ, একটা কথা শোনো। অত্যন্ত শান্ত ভঙ্গিতে মোটরের পিঠে হেলান দিয়ে বসে বসে ততোধিক শান্তভাবে সবিতা বলল, তোমাকে তোমার অতীত জীবন শুনিয়ে লাভ আছে? এ কথা আর না তোলাই ভালো। গুনে দেখো, মাত্র আর 4 দিন আছে মাঝখানে। এখন আর কোনো হাঙ্গামা বাঁধিও না। দয়া করে আমাকে স্থান দাও তোমার ঘরে। এর বেশি কোনো আকাঙ্ক্ষা, কোনো ইচ্ছে আমার আর নেই। এর উত্তরে প্রতাপ কিছু বলবার আগেই ড্রাইভার মুখ ফেরালো। সাব, চা পিনে কো জায়গা? যাবে? তোমার ইচ্ছে থাকলে চলো, সবিতা বলল। থাকবে নেই, তুম যাও আলিপুর।
অনাদিবাবু আলিপুরে থাকেন। হেমলতা দোতলার বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তাদের আসতে দেখেই ঝুঁকে বললেন, তোমরা এরই মধ্যে চলে এলে? প্রতাপ নেমে হাত ধরে নামালো সবিতাকে। তারপর হাসি মুখে ওপরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, শিগগিরই হয়ে গেল। বলতে বলতে সে আবার উঠে বসল গাড়িতে। এ কি, তুমি নামবে না? সবিতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল। না, ভালো লাগছে না। সে কি কথা? সবিতার মুখে উদ্বেগে ছায়া পড়ল। হেমলতা দেবী ওপর থেকে ওদের কথা শুনতে পাচ্ছিলেন না, কিন্তু বুঝলেন প্রতাপ চলে যেতে চাইছে। ডাকলেন, সবি। ওপরের দিকে চোখ তুলতেই তিনি প্রতাপকে ধরে রাখার ইঙ্গিত জানালেন। তৎক্ষণাৎ কলের মতো সবিতা বলতে লাগল, না না, সে হয় না, তোমাকে নামতেই হবে। চা খাবে না? প্রতাপ হাসল। দুই চোখে অদ্ভুত এক তিরস্কার বিচ্ছুরিত হল তার। তারপর কিছু না বলেই মুখ ফিরিয়ে নিল ওই জানলায়। ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল। মুহূর্তে গাড়ি অদৃশ্য হয়ে গেল সবিতার চোখের উপর। এবার নেমে এলেন হেমলতা দেবী। অত্যন্ত ব্যস্তভাবে বললেন, সে কি রে, প্রতাপ চলে গেল কেন? কিছু বলিসনি তো? চারদিক তাকিয়ে, কই কিছু যে দেখছি নে, কেনাকাটা হয়নি? হয়েছে। কোথায় সেসব? একটু উদ্ধতভাবে সবিতা বলে উঠল, কি জানি, আমি জানি নে। বলেই থতমত খেয়ে গেল। মায়ের সঙ্গে ওভাবে কথা বলা তার অভ্যাস নয়। ভয়ে সে চুপ করে গেল। জানি নে মানে? হেমলতা ভ্রুকুটি করলেন। সবিতা ঢোক গিলল, ভুলে গেছে বোধহয় রেখে যেতে। মা, কি বলবো? সহসা সবিতা মায়ের মন জয় করার পথটা যেন খুঁজে পেল। এত কাপড় আর গহনাও কিনে এনেছে আমার জন্য, যে তা দিয়ে বেশ বড় রকমের দুটো দোকান খোলা যায়। চকিতে হেমলতার মুখের ভাব বদলে গেল, কিন্তু ঠাট বজায় রেখে বললেন, আচ্ছা, সে হবে কোন, ওপরে চল। পরের দিন সকালবেলা হেমলতা দেবী প্রতাপের আশায় ছটফট করে কাটাতে লাগলেন। জিনিসপত্রগুলো না দেখা পর্যন্ত যেন তার মন শান্ত হতে পারছিল না। সমস্ত প্রতীক্ষা ব্যর্থ করে সারাটি সকাল কাটল তার। প্রতাপ এলো না। ব্যগ্র হয়ে মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, কালও এলো না, আজও এলো না, রাগটাগ করেনি তো? না, রাগ করবে কেন, বিকালে নিশ্চয়ই আসবে। অনাদিবাবু চা খাচ্ছিলেন। সময়ে অসময়ে চা খাওয়া তার অভ্যাস। তিনি বললেন, নাইবা এলো একবেলা, অত অস্থির হবার কি আছে? চুপ করো তো তুমি। হেমলতা অস্বাভাবিক জোরে ধমকে উঠলেন। মনের বেগটা বেরোবার যেন একটা গতি পেল। শরীরে ডাক্তারি করেই তো চুল পাকিয়েছ, মনস্তত্ত্ব জানো কিছু? খুব মৃদু গলায় অনাদিবাবু বললেন, আমার তো জানি বলেই ধারণা। আর চোখে তিনি তাকালেন স্ত্রীর দিকে। যদি জানতে, তবে নাকে চশমা এঁটে অহরাত্রি কেবল বই ঘেঁটে দিন কাটাতে পারতে না। আমি হয়রান হয়ে গেলাম মেয়েটার বিয়ে নিয়ে, আর তুমি কি করছো? আমি যে কিছুই করিনি, সেটাই তো আমার মনস্তত্ত্ব জ্ঞানের পরিচয়। যাও যাও। হেমলতা বিরক্ত হয়ে উঠে গেলেন। প্রতাপ কিন্তু বিকালেও এলো না, পরের দিন সকালেও না। বিকালের দিকে হেমলতা ফোন করলেন। প্রতাপকে পাওয়া গেল না। সবিতার মনেও যথেষ্ট উদ্বেগের ছায়া পড়েছিল। তার চোখে মুখেই সে কথা ছড়ানো। পরশু তাদের রেজিস্ট্রেশন, অথচ প্রতাপের হলো কি? পরের দিন রবিবার। বন্ধুবান্ধবদের আনাগোনা, শুভেচ্ছা জ্ঞাপনের পালা সমস্তই আরম্ভ হয়ে গেল, কিন্তু প্রতাপ এলো না। বিয়ে হচ্ছিল খুব ঘটা করেই। একমাত্র মেয়ে হেমলতার বিয়ে হচ্ছে রাজপুত্রের সঙ্গে। একথা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনা অচেনা কাউকে বলতেই হেমলতা বাদ দেননি। বাড়িঘর ভরে উঠল কলরবে। অবশেষে অনাদিবাবুও একটু বিচলিত হলেন
প্রতাপের অনুপস্থিতিতে। তার জীবনে জ্ঞানত এমন রবিবার কখনো যায়নি যেদিন তিনি উপাসনা ভুলে অন্য কাজে মন দিয়েছেন। কিন্তু সেদিন তার ব্যাঘাত হল। তিনি মন্দিরে না গিয়ে গেলেন খিদিরপুরে প্রতাপের বাড়ি। বিরাট বাড়ি, কোথা দিয়ে যে কোনখানে ঢুকবেন যেন দিশে পেলেন না। কন্যা স্ত্রীর কাছেই এ বাড়ি পরিচিত, তার অভিযান এই প্রথম। কিন্তু কোথায় প্রতাপ? আমলা, গোমস্তা, দাস, দাসী, দারোয়ান, সেপাই, কুকুর, কাকাতুয়া, বাড়িটি যেন একটি প্রকাণ্ড চিড়িয়াখানা। নানাজনে নানা কথা বলে তাকে বিদায় দিল, কিন্তু কোথায় গেলে প্রতাপকে পাওয়া যায় সেটাই জানা গেল না। হতাশ হয়ে তিনি বাড়ি ফিরে এলেন। এদিকে গর্জাতে লাগলেন হেমলতা, দেব, ওকে নিশ্চয়ই জেলে দেব, স্কাউন্ড্রেল হতভাগা। মেয়ের উপরও তার রাগ কম হল না। অপদত্ত মেয়েটাই নষ্টের গোড়া। তার অনুপস্থিতিতে কি বলেছে, কি করেছে কে জানে। বাপেরই তো মেয়ে। গনগন করতে করতে তিনি এলেন মেয়ের ঘরে। সবিতা চুপ করে বসেছিল জানলার পাশে। উদ্বেগে, উৎকণ্ঠায়, লজ্জায়, ঘৃণায় ইচ্ছে করছিল তার মরে যেতে। বয়সে তাকাতে পারল না মার চোখের দিকে। মাথা নিচু করে নিঃশব্দে বসে রইল। সবি, সত্যি কথা বল, তুই সেদিন কি বলেছিস প্রতাপকে? সে যে প্রতাপ ওকে নামিয়ে জিনিসপত্র না রেখে চলে গেল, সেই থেকে হেমলতার মনে কন্যার নির্বুদ্ধিতা সম্বন্ধে এক বিষম সন্দেহ আলোড়ন হচ্ছিল। তিনি তার সেন দৃষ্টিতে এটা খুব লক্ষ্য করতেন যে প্রতাপের যে কোনো তুচ্ছতম প্রণয় ভঙ্গিতেও সবিতার মুখে অপরিসীম বিরক্তি ফুটে উঠত। মায়ের জেরায় সবিতা বিব্রত হয়ে উঠল। ক্ষীণ গলায় বলল, কিছুই তো বলিনি মা। নিশ্চয়ই বলেছ। মা স্বর চড়ে উঠল, আমি তোমাকে চিনি না? সবটাতে তোমার মান যায়, সব জায়গায় তোমার সুনীতি। পুরুষ মানুষকে বিয়ে করতে হলে একটু প্রশ্রয় দিতে হয়। সবিতার কান পড়ে গেল। মা আর কি বলবেন এরপর? মা, চুপ করো, চুপ করো। সবিতা দুই হাতে মুখ ঢেকে ফেলল। রাত্রিতে অনাদিবাবু চিন্তিত মুখে পায়চারি করছিলেন আর ভাবছিলেন কি করা উচিত। কিমনো গায়ে জড়িয়ে সবিতা ঘরে এলো। অনেকক্ষণ আগেই ও শুতে গিয়েছিল। ওকে দেখে অনাদিবাবু পায়চারি থামিয়ে বললেন, তুই ঘুমোসনি মা? না বাবা। যা যা, রাত করিস নে। অনাদিবাবু আবার হাঁটতে লাগলেন। সবিতা মায়ের দিকে তাকালো, বলল, মা, আমার জন্যই তোমাদের যত কষ্ট না? হেমলতা জবাব দিলেন না। অনাদিবাবু আবার বললেন, যা মা, রাত করিস নে, আমি এক্ষুনি আলো নিভিয়ে শুয়ে পড়ব। তিনি টেবিলের ধারে এগিয়ে এলেন। খুঁজতে লাগলেন চশমার খাপটা। কাগজপত্রে স্তূপ করা টেবিল। নিজের অগোছালো স্বভাবের জন্য বিরক্ত হলেন। দুই হাতে আবল তাবল কাগজ সরাতে হঠাৎ একখানা খামে ভরা চিঠির ওপরকার হাতের লেখা দেখে তার চোখ নিবদ্ধ হল। চিঠিখানা বিকালের ডাকে এসেছে। চাকররা রেখে গিয়েছিল অভ্যাস মতো চাপা দিয়ে, কিন্তু চোখে পড়েনি অনাদিবাবুর। কিংবা কোনো কাগজ খুঁজতে গিয়ে কার তলায় এটাকে তিনি ফেলেছিলেন তার ঠিক নেই। ফস করে খুলে ফেললেন চিঠির মুখ। শ্রী চরণেষু, বিশেষ কোনো কারণে আমি এই দুদিন কলকাতার বাইরে যেতে বাধ্য হয়েছিলাম। আজ এইমাত্র এলাম। এ দুদিন নাও খাওয়ার সময় আমারও ছিল না, তাই খবর দিতে পারিনি। আসবার আগে আমি ড্রাইভারকে বলে এসেছিলাম আপনার কন্যার জন্য যে সব সামান্য জিনিসপত্র কেনবার সৌভাগ্য আমার হয়েছিল তা পৌঁছে দিতে। ড্রাইভার আমার 5 বছরের বিশ্বস্ত লোক, কিন্তু এসে জানলাম জিনিসপত্র নিয়ে সে ফেরার হয়েছে। 1000-5 টাকা গহনা আর 100-5 টাকার শাড়ি সেখানে ছিল। যাই হোক, যা গেছে তা গেছেই।
ভবিষ্যতে আপনাদের দয়ার যে মূল্য আমি পাব বলে আশা করছি, তার আনন্দের কাছে এই জিনিস কেনা আমার সমস্ত জীবনও অতি তুচ্ছ। তবে আমার মতো দুর্ভাগ্যের অদৃষ্টে বিধাতার এত আশীর্বাদ হয়তো নেই। আজকে আমি যে সত্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছি, তার মধ্যে কোনো ছলনা, কোনো আড়াল রেখে আমি আর শান্তি পাচ্ছি না। পাপ পুণ্য জানি নে, তবে আজ মনে হচ্ছে একথা স্বীকার না করলে অন্যায় হবে যে আপনারা আমাকে যা ভেবে কন্যার যোগ্য বিবেচনা করছেন, আমি তা নই। এমনকি আমার বাড়িটি পর্যন্ত এখন দেনার দায়ে বাঁধা। মায়ের অজস্র গহনা বিক্রি করে এতদিন তবু চলছিল, কিন্তু তার শেষ গহনাটির বিনিময়েই সেদিন আমি সবিতার জন্য সব কিছু কিনেছিলাম। এ গহনাটি আমার মায়ের একান্ত সাধের ছিল। এটি তার পুত্রবধূর জন্যই সযত্নে তুলে রেখেছিলেন। আমি তার সেই অন্তিম ইচ্ছাই পূরণ করতে চেয়েছিলাম। বাকি আরও 5,000 টাকা ছিল তা থেকে। আমি সে টাকা সবিতাকে দিলুম। যদি আমাকে আপনারা ত্যাগ করেন, তবুও এ সামান্য টাকাটা গ্রহণ করে আমাকে চিরবাধিত করবেন। আপনি মহৎ। আপনি আমাকে দয়া করুন, ক্ষমা করুন। আপনার দয়ার উপর নির্ভর করছে আমার সমস্ত জীবন। ইতি হতভাগ্য প্রতাপ। চিঠি পড়া শেষ করে অনাদিবাবু কতক্ষণ স্থির হয়ে রইলেন। তারপর যেন ভেঙে দুখানা হয়ে বসে পড়লেন চেয়ারের ওপর। হেমলতা এতক্ষণ ভদ্রতা করে ধৈর্য ধরেছিলেন। ভদ্র হবার একটা ভান ছিল তার। এবার প্রায় ছোঁ মেরে স্বামীর শিথিল হাত থেকে টেনে নিলেন চিঠিটা। চোখের দৃষ্টি প্রখর করে ঊর্ধ্বশ্বাসে পড়তে লাগলেন। পড়তে পড়তে তার নাসারন্ধ্র স্ফীত হয়ে উঠল। নিঃশ্বাসের ঘনতা বাড়ল। পাউডারের প্রলেপ ছাপিয়ে বার্ধক্যের রেখাগুলো স্পষ্ট চেহারা নিল। অসম্ভব উত্তেজিত হয়ে তিনি খাট থেকে নামলেন। চিঠিটাকে দুমড়ে মুচড়ে এইটুকু করে ফেললেন হাতের মুঠোয়। বেগে হেঁটে গেলেন দরজার কাছে। মনে হলো অপরাধীকে বুঝি এক্ষুনি খুন করতে বেরিয়ে যাবেন, কিন্তু ফিরলেন। ঘরের মাঝামাঝি এসে স্তম্ভিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়ের মুখোমুখি দাঁড়ালেন স্থির হয়ে। ডেলা পাকানো চিঠিটা ছুঁড়ে মারলেন তার দিকে। বোধহয় মেয়ের উপরই এক জাতীয় ক্রোধে ফেটে গেলেন তিনি। সবিতা চিঠিটা কুড়িয়ে নিয়ে এক পা দুপা করে আস্তে আস্তে বেরিয়ে এলো ঘর থেকে। হেমলতা নিজেকে আছড়ে ফেললেন বিছানায়। আশাভঙ্গের দুঃখে ব্যর্থতায় ফুলে ফুলে উঠতে লাগলেন রাগে আর কান্নায়। খসখসে গলায় বলতে লাগলেন, স্কাউন্ড্রেল, প্রবঞ্চক, প্রতারক, মিথ্যেবাদী, আমি দেখে নেব, আমি কেস করব, আমি হাজতে দেব তোকে। গলা তার কেঁপে কেঁপে ক্রমশই উঁচু পর্দায় উঠতে লাগল। ততক্ষণে নিজের ঘরে এসে চিঠিটা হাদ্যপান্ত দুবার করে পড়ল সবিতা। শেষে চুপ করে দাঁড়িয়ে রইল জানলা ধরে। প্রতাপের অনেক দিনের অনেক কথার, অনেক ব্যবহারের অনেক অর্থ যেন মুহূর্তে উদ্ঘাটিত হয়ে গেল তার কাছে। নিজের মনের বৃতৃষ্ণা মিশিয়ে যে প্রতাপকে এই 3 মাস ধরে দেখছিল সে, আজকের প্রতাপের সঙ্গে যেন আর মিলল না তার। মনে করতে পারল না একদিন এতটুকুও অশালীন ব্যবহার সে পেয়েছে কিনা তার কাছ থেকে, যার জন্য সর্বদাই সবিতা শঙ্কিত থেকেছে, বিরক্ত থেকেছে। বরং সবিতাই কোনো দিন মায়ের প্রচ্ছন্ন অভিপ্রায়ে এমন সব ভঙ্গি করেছে যার একমাত্র জবাব ছিল তাকেই প্রতাপের ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে সমস্ত শরীরে অসুচি করে দেওয়া। কিন্তু প্রতাপ নিঃশব্দে উঠে চলে গেছে তাদের নির্জন ড্রয়িং রুম থেকে, যে ড্রয়িং রুমের দরজা ভেজানো থেকেছে, যে ড্রয়িং রুমে তৃতীয় ব্যক্তিকে ঢুকতে না দিয়ে আড়ালে আড়ি পেতে থেকেছেন হেমলতা। সহসা একটা অনির্দিষ্ট মমতায়, ভালোবাসায়, করুণায় হৃদয়টা কানায় কানায় ভরে উঠল। মনে পড়ল প্রতাপের মুখ। সে মুখ চোখ দেখে কোনোদিন এত সুন্দর মনে হয়নি সবিতার। আজ ভেবে দেখল অন্তরে যা অঙ্কিত আছে তার কোনো তুলনা নেই।
কিন্তু সেই মানুষকে তো আর কখনো দেখতে পাবে না সে, কখনো না, কোনো দিন না। আর কোনো দিন হেমলতা দরজা খুলে দেবে না তাকে। তবে তবে কি হবে? আবার কি অন্য কেউ আসবে? আবার চলবে অভিনয়? আবার নতুন করে বালির বাঁধ? না না, অসম্ভব, অসম্ভব। আলো নিভিয়ে শুতে গিয়েও শরীরে মনে অস্থির হয়ে সবিতা উঠে দাঁড়াল। পা দুটো যেন শক্ত হয়ে গেঁথে গেল মাটিতে। কিন্তু হেপা তাকে তুলতেই হবে এখান থেকে, হেমলতার বাড়ি থেকে, এই চার দেওয়ালে দম বন্ধ করা কুৎসিত ঘৃণিত আবহাওয়া থেকে মুক্তি চাই, মুক্তি। একান্ত অশান্ত পদক্ষেপে তারপর কখন সে দরজা খুলে বেরিয়ে এলো রাত 10টার জনহীন পথে, কেউ জানতে পারল না, নিজেও বুঝতে পারল না। রাত্রির দিকে তাকিয়েই একটু থমকাল। কিন্তু ভয় কি? এই তো আকাশের তলা, বাতাসের গান। আর তারপর তারপর আলিপুর থেকে খিদিরপুর আর কতটুকু পথ? গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রতিভা দেবীর লেখা গল্প মুক্তি। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।